নবযুগান্বিত কর্মকর্তা এবং আমার অতীত কর্মকর্তা বিন্দু ও কর্মচারী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আমার কর্মজীবন 13 তারিখ শেষ হয়েছে। কাজের যে একটা রক্ত মাংস গড়ে গেছে সেটার তাগিদে আমি হয়তো বিসিকে আসি এবং সত্যজিৎ মহোদয় মানে আমার ঘরে গিয়েও আমি কথা শুনি যে তুমি 9টা পর্যন্ত 8টা পর্যন্ত তুমি চাইলে একটু আগে ফোন দিও, তোমার কি সারাদিনই বিসি কপিস কাবু কী করা, একটু মানুষ বিপদে কোনো উপকার করতে হয়। আচ্ছা তাইলে ঠিক আছে তুমি থাকো, আম্মু তো একা একা। রাত্রে আমি ঘরে গেলে যখন কাজকেও গেলাম রাত সন্ধ্যা মাগরিব পড়ে, অফিস থেকে 4টার দিকে বাইরেতাম, যে বৃষ্টির কারণে আমি বাইরেতে পারিনি। তো সন্ধ্যা পরে যাওয়ার পরে তোমার সাথে কথা নাই, তুমি তো বল সময় 2টার সময় খাইতে আসবো। আমি কেউ উনি খাওয়াইলো, আমি খাইয়ে ফেললাম, বৃষ্টি ছিল একটু কাজ ছিল এই কারণে একটু লেট হলো। তুমি এটা কি করো? তা আমি বললাম কেন যেন উনি তো ডাক দিলে কেন যে আমি ভুলে যাই আমি তাই বুঝতে পারি না। আমি এই কারণে ওনার কাজটা একটু সহজতা করে আসলাম। তো এটা আমার হ্যাবিট হয়ে গেছে এবং আমার ছোটোবেলার থেকেই যে কাউকে যদি কোনো উপকার করতে হয় মন প্রাণ দিয়েই করি, যতটুকু পারি সাতটাইয়া হয়। সাতটাইয়া আমি উপকার করছি, মানুষকে অনেক উপকার করছি। কারণ এইটা হইল আমার এমন যে আমার 6 বছর বয়সে এই মহান মুক্তিযুদ্ধে ফাদার মারা গেছে। সবসময় একটা অভাবগ্রস্ত ছিলাম যে বাবা তো নাই, যদিও আত্মীয় স্বজন ছিল, কিন্তু আমার একটা শর্টেজটাইটা আমার সবচেয়ে পীড়া দিত, যে পীড়ার কারণেই আমি একটু দুর্বল হয়ে গেছি পড়াশোনার দিক দিয়ে, তারপরে বিভিন্ন দিক দিয়ে আমি দুর্বল হয়ে যেতাম। আবার জেগে উঠতাম যে না এইভাবে হলে তো হবে না, কারণ বাবা ছিলেন একজন শিক্ষক। তো ওনার শিক্ষক আম্মা খালি বলতেন যে বাবা তুমি তো পাস করতে হবে মিনিমাম, বা তোমার বাবার তো ইচ্ছা ছিল তোমাদের ভাই বোন এদেরকে গ্রাজুয়েশন করার। তখন আমি আবার উদ্যম দিতাম, করতাম, যাক আল্লাহর মধ্যে আমি এইভাবে পড়তে লাগলাম, মাস্টার্স পাস করলাম, চাকরি নিলাম এবং বিসি আমার কাছে অনেকে আপনারা খুব মনে কষ্ট নেবেন না, কারণ জীবন তো কাটাই দিলাম বিসিকে, যার রিজিক যেখানে সেখানেই কাজ করতে হবে। ওই দিন নাজমুল হাসান বলল স্যার আমার তো আর 19 দিন আছে, আমি তো আর চাকরি পাবো না, আজকে থেকে আর 17 দিন আছে। তো বিসিকে একটা ভালো প্রতিষ্ঠান। আমি কেন বলি, যদি আপনি সুস্থ সবল এবং মনকে প্রফুল্ল রাখতে চান তাহলে অবশ্যই বিসিকে একটা ভালো প্রতিষ্ঠান, কারণ সুদ ঘুষের ব্যাপারটা খুব কম। আর আমাদের বর্তমান জগতে চলছে সুদ ঘুষের বিলাসিতা, কার কয়টা বাড়ি আছে, কার কয়টা গাড়ি আছে, কার কয়টা মানে আনুষঙ্গিক, কে কত টাকাটা কুরবানি দিতে পারে। আরে ভাই আপনি যদি কুরবানি দিলেন, কুরবানি তো আমার বন্ধু বলল যে এটা হচ্ছে ত্যাগের বিনিময়, ইব্রাহিম আলাইহিস সালামের একটা কুরবানি। কিন্তু সেই ত্যাগ আমি কি ত্যাগ করলাম? আমি আর যদি চুরি করে না টাকা দিলাম, ঘুষ খাইয়া টাকা দিলাম, কুরবানি দিলাম, আমি ইয়া করলাম, কিছু কি আপনি শান্তি পাবেন না? আপনি মরলেও শান্তি পাবেন না, বাইচেও শান্তি পাবেন না। হয় আপনার ছেলে মেয়ে খারাপ হবে, অথবা আপনার সংসার খারাপ হবে, অথবা আপনি কোনো রোগে আক্রান্ত, কোনোভাবে না কোনোভাবে আপনি এটার পীড়া পাবেন, কারণ এটা আল্লাহ তাআলার ঘোষণা। হকভাবে খাবেন এবং হক হালাল পরিচ্ছন্নতাভাবে চলবেন। আমি যে অনেকেই বলে আপনারা মানে সাধু তা না, কারণ হলো কি কিছু কিছু ক্ষেত্রে আমরা চাকরি করতে গেলে যেটা বললে যেমন আমরা এই 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 পাতিলতে ওই পাতিলে ডাল যেমন উতল পাতল করে ঢালি, ঠিক এমন ডালতে হয়। এটাও কিন্তু আমি সতের একটা পক্ষ না, যেটার জন্য আমি আমার ছেলেকে এখন গভর্নমেন্ট চাকরিতে আনতে পারি না। বাবু এই তো দুস্তুটি আছে, তার বাবা তুমি করো না, তুমি এটা করো না। তো আমি কিভাবে করবো না, আমার ঊর্ধ্বতন বস বলবে আমি কি না করে পারবো, তুমি সই করতেছো না, হ্যাঁ করতেছি। যাক আলহামদুলিল্লাহ, আমি একটা জিনিস যে জীবনে যতটুকু শর্টেজ ছিল এর চেয়ে অনেক আল্লাহ তাআলা দিছে আলহামদুলিল্লাহ, কারণ 2টা সন্তানকে আমি
মানুষ করতে পারতেছি। ছোটটা এখনো ইন্টারমিডিয়েট পড়তেছে, বাকিটা আল্লাহ জানে, সে আগামী বছর পরীক্ষা দিলে বোঝা যাবে তার ভবিষ্যৎ কি। আল্লাহ যাতে তাকে মানে ভালো একটা জায়গায় নিয়ে, আপনারা সবাই দোয়া করবেন। আর চাকরির ক্ষেত্রে আমি আমার সহকর্মীদের সাথে আমি একটু কঠোর ব্যবহার প্রায়ই করি। এটা যদি আপনারা বলেন না বলেন, আমি অকপট স্বীকার করি। দুইটা কারণ। একটা হচ্ছে আমাকে যে পয়সা রুজি করি, আমাকে যে গভর্নমেন্ট পয়সা দেয়, আমি যাই পাই আমাকে তো হালাল করে খাইতে হবে। আমি হালালটা চিন্তা করছি প্রথম। 2 নম্বর, আমার বন্ধু প্রায়ই বলে যে আমি এই কিছু কথা গোপন রাখি না। আপনাদেরকে আমি আহ্বান জানাই যে আমরা মানে মুসলমান এবং সব জাতিরই তার একটা লক্ষ্য থাকে যে সৎ থাকবে, ভালো থাকবে। আমরা ভালো গুণটাই তো গাই বেশি, মন্দটা নাই বললাম। তো ভালো গুণ থাকতে হইলে আমাকে তো সঠিক সরল পথে চলতে হইলে কি সিরাতুল্লাহ মুস্তাকিম। তো এই কথা আমি প্রায়ই বলি, 5 ওয়াক্ত নামাজে মুসলমানরা বলতেছি। তো আমি কেন আমার সিরাতুল্লাহ মুস্তাকিমের জায়গাতে আমি বাঁকা কইরা কথা বলবো? সেইটি ওইটা যেই দিন থেকে আমি জানি সেই দিন থেকে আমি এই কথাটা ভিতরে রাখতে পারি। এইটা অনেক কিছু আমি বলে ফেলি। এটা বলার কারণ হলো যে আমি এইখানে তোমাদের কর্মক্ষেত্রে যে বিষয়গুলা, যে এটা আমি অফিসিয়ালভাবে বলতাম এই কারণে যে আমি কাজ করতে করতে মাঝে মধ্যে ক্লান্ত হয়ে যেতাম। যখন তাকে দেখতাম একজন ওই নিচে ফ্লোরে ঘুরতেছে, আরেকজন ওই দিক দিয়ে হাঁটতেছে, যখন আওয়াল সাহেব বলতে গিয়েও বলে না, দেখি যে আওয়াল সাহেবের 3-4 জায়গায়। আওয়াল সাহেবের এটা দোষ না, আওয়াল সাহেবের মতন গুণ মানে আমাদের ডিস্ট্রিক্টে কোনো লোকের আছে কিনা আমি জানি না। কারণ তাকে আমি যে পরিমাণ থ্রেট করতাম, এটা সে আমার সমবয়সী, তাকে থ্রেট করতাম, সে মনে হয় আমার ছোট ভাই, একবারে ছোট ভাই, ক্লোজ। এইভাবে সে স্যার স্যার বলেন কি, আমি তো কিছু না, আপনাকে ডাকছে কে বলে। তখন সে ওই লোকটাকে বাঁচানোর জন্য ইয়া করতো, কারণ এত কাজের চাপ ছিল। যেমন মুস্তফার কালকে ধরছিলাম, হ্যাঁ মুস্তফা আমার মতন কিছু কথা বলে ফেলে অকপট। আমি কালকে একটা খুব কটু কথা তারে বলছিলাম, এটার জন্য আমি মুস্তফার কাছে ক্ষমা প্রার্থী এবং সকল সহকর্মীদের সাথে আমি ক্ষমা প্রার্থী। কারণ কি, আমার এই কটু কথাটা হচ্ছে এক পরিশ্রম করে যারা ট্রাক চালায়, ট্রাক ড্রাইভার, রিক্সা ড্রাইভার, তারা কিন্তু একটু মাঝে মধ্যে রাইগা যায়। রাগার তাত্ত্বিক অর্থটা হইলো তারা পরিশ্রম করে, পরিশ্রম করতে করতে কথাটা অনেক সময় হজম করতে পারে না। আমি ওই পরিশ্রমটার কারণে অনেক সময় সেইটা হজম করতে পারতাম না, তখন মুখ দিয়ে আমি কিছু একটু রাগান্বিত স্বরেই কথা টথা বলতাম, সরেন যান এই সেই এইগুলি। কিন্তু আন্তরিকভাবে আমি কাউকে হেনস্থ করার জন্য না এবং কাউকে ছোট করার জন্য না, পারলে কিছুক্ষণ পরে আমি তাকে আবার সাহায্য করতে চেষ্টা করছি এবং যারা আসছে আমি ওভারঅল সাহায্য করি। এখন না এখানে না শুধু বিসি কি না, যে যদি কেউ বলে, যেমন আমি গত সপ্তাহে শুক্রবারে দাঁড়াই দিয়েছি, একটা ড্রেন পরিষ্কার করতে লাগবে, যেমন ফয়সাল ছিল, ও এসে গেছে, আরেকজন শিল্পপতি আরে আপনি করতেছেন কেন, তার ঘরের সামনে পানি লেগে দিচ্ছে। অথচ আমি সেই ড্রেনটা যখন ইয়া করলাম, একটা মুরব্বী কে জানি ছিল না আসলে, একটা মুরব্বী আসা পরে স্যার এই যে আমি তুলা দিই, তোলার পরে একদিন পরে তার আমি চা খাওয়াইলাম। তা আমাদের এক অ্যাকাউন্টেন্ট সে আসছিল হাঁটতে হাঁটতে, স্যার আমি তো না, ও বসবে না এখানে, তুমি চিনো না, তুমি চা খাও। পরে তারে আমি টাকা দিলাম, নেন আপনি চা খান। এই বিষয়গুলো, মানবিকতার বিষয়গুলো আপনারা সবাই সবার দৃষ্টি থেকে দেখবেন। শুধু আমি বলতেছি তা না, যে এটা বলার উদ্দেশ্য, আমরা যদি বলি স্বপ্নেও দেখবো 41 সালের 30 সালের স্মার্ট বাংলাদেশ রূপান্তরিত হবে। স্মার্ট কি দিয়ে হবে? আমি যদি খেয়ে সেটা আমার ময়লাটা রেখে দিলাম, আমি যদি কাজটা আমি আপ টু ডেট না করলাম, পরের দ্বিতীয় পিড়া আমাকেই নিতে হবে। একে একে 2 হবে, 2-এর পিড়া আমার পরের দিন নিতে হবে, তা আমি একদিন শেষ করে ফেলি। এটা ছিল আমার প্রধান উদ্দেশ্য, যার ফলে আমি কোনোটাই অবহেলা করতে চেষ্টা করতাম না, যেখানে পারতাম। শুধু এইটাই না, অনেক বৃদ্ধ লোক, আমি হাসপাতালে গেছি রুগী দেখতে, আমার নিজের লোক, আমার বাচ্চা হয়ে রয়েছে পিজি হাসপাতালে, আমি ডোর টু ডোর ঘুরতেছি, কার বৃদ্ধ লোক, ওই বৃদ্ধ লোকটাকে নিয়ে একটু সেবা করা যায়, কি অসুবিধা, তার কিছু কিনা নিয়ে আইনা দেওয়া যায়, তার পয়সাই তার কারণ ওই জন্য আমি তখন আমার ওয়াইফ, তুমি কোথায় গেছিলাম, কারণ ওই লোকটার কেউ নাই, দেখলাম খবর নিয়ে তার একটু কলা আইনা দিচ্ছি, ভাত আইনা দিচ্ছি, এই তুমি নিজের সন্তানকে থুয়ে, এই আমার ছোট সন্তানটা যেটা ইন্টারমিডিয়েট করে, তুমি আমি আমার সন্তানকে আল্লাহ দেখবে। এই বিষয়গুলো আমি আপনাদেরকে শেয়ার করতে চাই, আর বিশেষ কিছু না। আর আমি বলতে চাই যে আপনারা সবাই, আমাদের যে ডিডিএম মহোদয় আছে উনি অত্যন্ত ভালো, একটু স্যার মাইন্ড করে না, স্যার কিন্তু মাঝে মধ্যে রাইগাদা,
হুট করে রাইগা দেয়, এই এটা করলেন না কেন, ওইটা কেন। কিন্তু তার মনটা খুবই নরম। কারণ আমি দেখছি যে কাউকে দিতে চাইলে এবং উনি আসার পরই আমরা যে উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণের খাওয়ার একটা অবদান, এটা ওনারই অবদানটা বেশি, যার ফলে আমরা 4টা ডাল ভাত খাই। এবং সবচেয়ে বড় অবদান হচ্ছে আমরা শাহজাহানের, কারণ সে প্রচুর পরিশ্রম করে ওই সময়টা, এই 5টা দিন। তো তাকে আমরা খুব অকাপড় একটু কষ্ট দিছি, যার ফলে আমি তার কাছেও ক্ষমা প্রার্থী এবং আপনাদের সবার কাছে কাজের জন্য বা চলার পথে বা অনেক সময় রাগান্বিত। কিন্তু আমি বিশেষ করে আমি এরশাদ সাহেবকে, এই এলাকার লোক, তাকে আমি খুব কষ্ট দিতাম, জ্বালাইতাম, সে কান্ত, আমি বুঝতে পারতাম তার দুঃখটা। তার কোনো হেল্পার নাই, তার কোনো অ্যাকাউন্টেন্ট নাই, নাই তার কোনো কর্মকর্তা, আমি থাকি এইখানে, তার খালি টেলিফোনের পর রাগারাগি করতাম, এইটা করো সেটা করো। সে আমার প্রতি অনেক কষ্ট পাইছে। আমি আবার বিকালবেলা যখন নাকি অফিসে বাড়িতাম, এরশাদ সাহেব মাফ করে দিয়ে এই কথা বলতাম। আজকেও সে আমার কাছে মাপ চেয়েছে, আমিও এরশাদ সাহেবের কাছে মাপ চাই এবং ভুল ত্রুটি হইলে বড় ভাইয়ের মতন মনে করে আমাকে ক্ষমা করে দেন বিশেষ করে। আর প্রত্যেকের কাছে তো আমি ক্ষমা প্রার্থী এই কারণে যে আমি প্রত্যেককে কটাক্ষুকেরা কথা বলছি, এটা আমি অকপট স্বীকার করি। কারণ শুধু কাজের স্বার্থে এবং বিসিকের স্বার্থে, ব্যক্তির স্বার্থে নয়। এবং আমি কোনো পিওনকেও পারতপক্ষে আমার বাসায় পাঠাই নাই। আমি আমার জিনিসটা কিনে আমি করছি আমি, কারণ কি আমার ব্যক্তিগত লাগতো এবং আমার স্যালারও বাধা দিত যে বুড়া বুড়া লোকটিকে কিন্তু তুমি খাটাই আমার ঘরে আমার খানা পাঠাও। এটা আমার ছেলেরাও আমার বৈশিষ্ট্য পেয়েছে, ওরাও মানে এটা পছন্দ করে না, যে ওনারা হচ্ছে বৃদ্ধ লোক। এবং আমার বড় ছেলের একটা মানে অভিলাষ যে আব্বু তোমরা বৈশা থাকো, ইয়ং ইয়ং এই অফিসার বৈশা থাকো চেয়ার উপরে চেয়ার তুলা, আর বুড়া দাড়িওয়ালা লোকগুলা তোমাদের চেয়ারের পাশে দাঁড়াই থাকে। আমার আব্বু এইসব কারণে আমার সরকারি চাকরি করতে ইচ্ছা করে না। তার 5-6 থেকে এই জিনিসটা আমি তাকে অনেক চেষ্টা করছি যে আব্বু তুমি এই কালকে বলে চাকরি ছেড়ে দিব। আমি বললাম তোমাকে তো বললাম যে বিসিএস দাও অথবা তুমি অন্য একটা গভর্নমেন্ট চাকরি নাও। আব্বু একবারই বলছি তোমাকে আমি সরকারি কোনো চাকরি করবো না, আমি দরকার না খাইয়া থাকবো। তো আপনারা আমার ওই সন্তানটা এবং 2টা সন্তানের জন্য দোয়া করবেন। এবং আমি নব যোগদানকৃত এই আমার সহকর্মীদেরকে বলছি যে স্যারকে একটু সহযোগিতা করবেন। এবং মুস্তফাকেও বলছি কাজ করলে ভাই কোনো ত্রুটি না, তুমি একটু যদি অবসর থাকো, তোমার সহকর্মী একটা ভাই খুব পরিশ্রম করতেছে, তাকে একটু সাহায্য করলে তো তার তো এক গ্লাস পানি খাওয়ার সময় পাইতেছে, দেখতেছে আরেকজনের জান যাইতেছে। তো একটা লোক যদি রাস্তায় ছটফট করে, তাকে তো বাঁচানোর দায়িত্ব আমাদের। তো আর তাইলে আমি মানুষ হইলাম কিভাবে? সেই আশাবাদ আমি ব্যক্ত করে সবার কাছে ডিজিএম স্যারকে সাহায্য করার জন্য এবং সবাই এই অফিসের দায়িত্ব পালন করার জন্য সচেষ্ট থাকবেন, এটা আমার অনুরোধ। এবং বিসিক যদি ভালো হয় আপনারাও ভালো থাকবেন। বিসিক কিন্তু একদিন এই তিলে তিলে গড়ছে, এইভাবে এই বিল্ডিং হয়েছে, একই দিনে হয় না, অবদান প্রত্যেকেরই আছে, কম হোক বেশি হোক প্রত্যেকের আছে। আমি একা অবদান না। আর আমার বন্ধু, তুমি জানি খুব কষ্ট চাপা পেতেছ, তুমি আমার মাফ করে দিও এবং তুমি কষ্ট পাইও না। আমি আসছি তোমাদের সাথে এবং তোমাদের সন্নিকটে আমি আসি এবং আমি সর্বদাই তোমাদেরকে যখন ডাক দিবে আমি আসবো এবং এমনি আসবো, কারণ আমার তো ভালো লাগবে না, আমার মন খালি কষ্ট পাবে যে অফিসটা কি। আমি খালি চিন্তা করতেছিলাম যেদিন নাকি স্যার একটু অর্ডার হলো যে কুমিল্লা চালাবে কি, কারণ ঋণ তো একটা টাকাও আসবে না, কারণ হুমায়ুন চলে যাবে 11 মাস পরে, এই সিরাজ সাহেব চলে যাবে 6 মাস পরে, আর এই তথ্য তো দিতে পারবে না কেউ, আবার কাদের সাহেবও এখানে নাই। তো এই ঋণগুলো তো সবই ক্লাব হয়ে যাবে, কারণ 3 কোটি টাকার মতো। তখন তো নতুন যারা আসবে ওরা তো খুব হাবুডুবু খাবে এবং এরা বকা শুনবে বিভিন্ন জায়গায়। আমার ওয়াইফ বলতে তুমি কি করতেছো, তোমার তো চাকরি নাই, তুমি এটাই চিন্তা করতেছো না। আমি কারি এখন তো ওনার তো বিপদে পড়বে এবং যে আসবে সে তো বিপদে পড়বে। তো যাক, আমি আর আমার এই বক্তব্য দীর্ঘায়িত করি না এবং আমি আবারও বলছি আমাকে মাফ করে দিবেন এবং একটা তো আপনারা করবেন। আমার চাওয়ার কোনো শেষ, মানুষের চাওয়ার কোনো শেষ নাই, কিন্তু আমার অনেক হয়েছে আল্লাহর উপরে। কেন হয়েছে? আমি অল্প টাকা দিয়ে মাঝে 6 বছর চাকরি নেই, রাস্তা রাস্তায় ঘুরে চলছি, তারপরে এই অল্প টাকার মধ্যে আমি ব্যয় নির্বাহ করে আমার ফ্যামিলিকে আমি যা দিছি, মানে মোটামুটি আমার আত্মীয় স্বজনকে আমি যা খাইছি তাদেরকে তা খাওয়াইতে চেষ্টা করছি। যদি তাদেরকে তা না খাওয়াইতে পারছি, আমি কিন্তু তা খাই নাই, এখনো তা করি। যদি আমার আত্মীয় স্বজনকে কিছু না দিতে পারি, আমি কিন্তু এখনো সেই জিনিসটা খাইতে বুক করতে খুব কষ্ট পাই। এটা আমি
অকপট বলতে পারি। আর 2 নম্বর হইল যে আমি কিভাবে এডি করি। আমি হাইটা কিছু টাকা রুজি করি, যে টাকা রিক্সা ভাড়া যাবে সেই টাকাটা আমি জমাই, এবং সেই টাকা দিয়ে আমি চাই আমার কোনো আত্মীয় স্বজন দরিদ্র অথবা লেখাপড়া বা কোনো জায়গায় আটকে গেলে তাদেরকে এটা সাহায্য করতে, কারণ আমার তো এমন সাহায্য করার এবিলিটি নাই। তো আল্লাহ তাআলা আমাকে কিন্তু অনেক বরকত দিছে, কারণ একটা জায়গা কিনছি, যেই জায়গা দিয়ে আমি 4 লাখ টাকা দিয়ে কিনছি, এখন প্রায় 1.5-2 কোটি টাকার মতন আমার অ্যাসেট, যেটা আমি বাড়ি করি না, শুধু জায়গাটার দামি। আল্লাহর নিয়ামত না। 2 নাম্বার হইল আমি এর মধ্যে এখানে এসে চাকরি করতেছি, খাইতেছি, একটি টাকাও এইখান থেকে সেইখানে নেই না। শিল্পনগরীতে কিছু কাজ আছে, অনেক টাকা মানুষের ইয়া করে, আমি এটা বলি না কারণ দুর্নাম বলি না, টাকা লেনদেন হয়, কিন্তু আমি তো এই টাকাতে ইনশাল্লাহ একটি পয়সা আমার ঘরে ঢুকাই না, এবং আমার সন্তানদেরকে কোনো খাওয়ানোর চেষ্টাও করি না। আমি গার্মেন্টসে চাকরি করছি, যেখানে আমার 30-40 হাজার টাকা, গার্মেন্টসের এমডির পকেটে যদি 40,000 টাকা না থাকছে, আমার পকেটে 40,000 টাকা কন্টিনিউ থাকতো, কিন্তু এর 20% 50% টাকা ঘুষের, 50% টাকা গভর্নমেন্ট খরচ। আমি কিন্তু ওইখান থেকে অনেক টাকা মারতে পারতাম। আমি একটি টাকাও এই চিন্তা করিও নাই, কারণ চিন্তা তো করছি আল্লাহকে নিয়ে, যে আল্লাহ কি করবে, আমি কার সম্পদ খাবো আর কাকে খাওয়াবো। আমি আপনাদেরকে বলি, মন যদি মানে ভালো রাখেন, এই যেই টাকা এখন তো আপনারা ভালো টাকা বেতন পান, আমরা সময় 5,000, 6,000, 3,000 এই টাকা বেতন ব্যয় চলছি। এখন আপনারা ভালো চলতে পারবেন এবং সৎ সাহস নিয়ে, এবং আল্লাহ তাআলা আপনি কোথার থেকে নিয়ামত দিবে বুঝবেন না। কারণ আমি এর মধ্যে একটা ফ্ল্যাট বুকিং দিছি, প্রায় 27 লক্ষ টাকা দিচ্ছি, কোথার থেকে দিছি, একটি টাকাও সব হালালের টাকা। আমার কিছু বাড়ি থেকে পারিবারিক গাছ বিক্রি করে বা অথবা আমার জমি বন্ধক দিয়ে এবং আমার বেতনের টাকা দিয়ে, আমি অন্য কোনো টাকা না, এই টাকা দিয়ে আমি ফ্ল্যাটটা বুকিং দিচ্ছি। তা আল্লাহর নিয়ামত না। আমি একটি টাকার ওষুধও খুব কম লাগে আমার, শুধু আমার এই 60 বছর বয়স পড়ছে, কারণ এই 60 বছর বয়সে মাত্র আমি 60 টাকার ওষুধ খাই, যেটা একটা অ্যাবুটিস্ট্যান আমাকে বলছে ডাক্তার এটা নিয়মিত খাবেন। আর আমি তো এমনি ক্লান্ত হই না আল্লাহর রহমতে, বা ইয়াও হই না, চলতেছি। যেমন আজকে ডিসিশন আছে বললো যে স্বাস্থ্যটা ধরে রেখে, আল্লাহ রক্ষা করার মালিক। এবং আমাকে শেষ দোয়াটা আপনারা করবেন, আমার একটা অপরান্ত হচ্ছে হজ করা। শুধু আমি হজটা করতে পারলে আমার কোনো অপূর্ণতা থাকবে না। আপনাদের কাছে, সবার কাছে, আপনাদের কাছে এই দোয়াটা থাকবে যে যাতে আমি হজ করতে পারি, এবং আমি আমার পরিবার এবং আমি সবার জন্য দোয়া করি আপনারাও যাতে হজ করতে পারেন এবং সবাই সুস্বাস্থ্য থাকেন এবং সুচিন্তিতভাবে চলেন। এই ইয়া করে আর আমাদের ডিজি মহোদয়কে সুচিন্তিত মতামত দিয়ে এই অফিসটাকে রক্ষা করেন। এই বক্তব্য আমি শেষ করে আমি বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের বিসিক কুমিল্লার পক্ষ থেকে উপহার সামগ্রী আছে। হ্যাঁ স্যারের, ওই এগুলো রাখ স্যার এখন সমাপনী বক্তব্য স্যার, তারপরে স্যারের বিসিক জেলা কার্যালয়, শিল্পনগরী কার্যালয় কুমিল্লা, শিল্পনগরী কার্যালয় চট্টগ্রাম, মৌমাছি পালন কর্মসূচি, দক্ষতা উন্নয়ন কর্মসূচি কুমিল্লা কার্যালয়ের কর্মকর্তা কর্মচারীবৃন্দ, আমাদের বিদায়ী অতিথি জনাব শামসুল আলম প্রমোশন কর্মকর্তা এবং অতিরিক্ত দায়িত্ব ছিলেন চট্টগ্রাম শিল্পনগরী কর্মকর্তা, সবাইকে আমার পক্ষ থেকে জানাচ্ছি সালাম। আসসালামু আলাইকুম। আসলে আজকের সভাটার ব্যাপারে সবাই বিদায় শব্দটি বলতেছেন। আমরা আসলে আমি ব্যক্তিগতভাবে বিদায় শব্দের সাথে তো আমরা আমি যেটি বলছিলাম, বিদায়ের কথাটির সাথে আমি একমত না। আসলে একজন মানুষ 37 বছর সফলভাবে কর্মজীবন সমাপ্ত করে সুস্থভাবে এখান থেকে চলে যাচ্ছেন, এটিকে দেখি একটি সফলতা। আসলে এটিকে এমনভাবে বলা যায় আসলে সফল কর্মজীবনের পরিসমাপ্তি উপলক্ষে সংবর্ধনা। আমি বিদায় শব্দটির সাথে একমত না, এই জন্য যে আসলে বিদায় একমাত্র হইতে পারে কারোর মৃত্যু অথবা অন্য কোনো রকমের বিয়োগের ক্ষেত্রে শুধু বিদায়ের কথাটি বলা যেতে পারে।
আসলে ওনার ক্ষেত্রে বিদায় কথাটি কোনোভাবেই প্রযোজ্য না। উনি যেখানে বসবাস করে এটা আসলে একেবারে বলা যায় বিসিকে একদম মানে সীমানা প্রাচীর শেষ, ওনার বাসা শুরু। তো উনি আমাদের সাথে আছেন, তো ভবিষ্যতেও আমাদের সাথে ইনশাল্লাহ থাকবেন। আসলে একজন মানুষ তার কর্মে বেঁচে থাকে। মানুষ এক্স ওয়াই জেড অনেক ধরনের মানুষ আছে। একটা অফিসে কত ধরনের কর্মে কত মানুষ নিযুক্ত, কয়জন মানুষের কিভাবে মানুষ মনে রাখে। এই যে বিসিকে চেয়ারম্যান মহোদয়রা আসে যায়, কয়জন চেয়ারম্যানের নাম বিসিকে কর্মকর্তা কর্মচারীরা বলে? নিঃসন্দেহে 1 2 3 4 4টা নাম আসে। হয়তো আমাদের এরকম হবে 20-30 জন আমাদের চেয়ারম্যান এসেছেন এবং চলে গেছেন, কিন্তু 2-4টা নামই আমাদের মুখ থেকে উচ্চারিত হয়, কারণ তার কর্মের কারণে। তিনি তার কর্মেই বেঁচে আছেন। আসলে মানুষকে মানে বাঁচিয়ে রাখে তার কর্ম, তার নাম কিংবা সুন্দর চেহারা, সুন্দর দেহ, এগুলো তাকে বাঁচিয়ে রাখে না। কে কি কাজ করলো, এই কাজের বিনিময়ে মানুষ দীর্ঘদিন যাবত তাকে স্মরণ করে, এবং স্মরণটাও এইভাবে করে তার নামের কারণে করে না। কোনো কাজ আসে, তার নাম আসে, তার মানে হচ্ছে কর্মটাই মুখ্য, আর ব্যক্তি এখানে মুখ্য না। তো আমি যদি বলি, আসলে আমার বিসিক শিল্পনগরী এবং কুমিল্লা কার্যালয়ের মধ্যে এই কয়েকটা কার্যালয়ে যত কর্মকর্তা কর্মচারী আছে, একটা পরিবারে আসলে অভিভাবক থাকে একজন, অনেক সদস্য থাকে, পুত্র সন্তান কন্যা। তো এই জায়গায় একজন অভিভাবক কিন্তু মানে 1-2 জন মানুষের উপরই ভরসা করে। তো উনি আমার সাথে যতদিন পর্যন্ত কাজ করেছে, আমি আসলে ওনার উপর ভরসা করতাম। আমি রাঙ্গামাটি থাকি, খাগড়াছড়ি থাকি কিংবা কক্সবাজার থাকি, যেখানেই থাকি, যে অবস্থাতে থাকি, যে কোনো বিপদে থাকি, ওনাকে ফোন করে একটা বিষয় বলতাম। আমি এটা বিশ্বাস করতাম যে আমার কাজটা সুন্দর মতো হয়ে যাবে, ওনার উপর আমি ভরসা করতে পারতাম। তো আমি আশা করব আমাদের নব্য যোগদানকৃত কর্মকর্তা বৃন্দ ওনার মতো দক্ষ হিসেবে গড়ে উঠবে, তাদের উপরও আমি ভবিষ্যতে এরকম ভরসা করতে পারবো। তো আমি চাইবো, একজন অফিস প্রধান সবসময় চায় আসলে তারপরে তার সাবঅর্ডিনেট যারা আছে তাদের মধ্যে থেকে এমন নেতৃত্ব গড়ে উঠুক যে তুমি থাকুক আর না থাকুক, কর্মের মতো চলতে থাকবে, তাহলে একটা অফিস সফল হয়। তো এটা হলো একটা অফিসের সফলতা, যে একজন অফিস প্রধান থাকুক আর না থাকুক, কিন্তু রুটিনাইজড ওয়ার্ক চলতেই থাকবে, কোথাও কোনো হ্যাম্পার হবে না। কোনো সেবাগ্রহীতা আসলে যেন বলতে না হয় স্যার নাই, আজকে হবে না। এমনটি যেন হয় স্যার নাই, আপনি দিয়ে যান, কাজ হবে, স্যার আসলে এটা সই করলে হয়ে যাবে, এমনটি যেন হয়। তাহলে ওই অফিসটাকে আপনি সফল বলতে পারবেন, অথবা এই অফিসটাকে দক্ষ অফিস বলতে পারবেন। তো আমাদের এই অফিসে আমাদের যে কর্মকর্তা, উনি আজকে ওনার সফল পরিসমাপ্তি উপলক্ষে আমরা ওনাকে যে সংবর্ধনা দিচ্ছি, তো উনি যেখানেই যে অবস্থায় কর্মে নিয়োজিত ছিল, উনি সফল ছিল, এবং ওনার উপর সব অফিস প্রধানরাই ভরসা করত। উনি যখন ফেনী চলে গিয়েছেন, এখানের ডিজিএম মহোদয় উনি ওনাকে আনার জন্য বেশ তদবির করে নিয়ে আসছেন। এটা কি ওনার কর্মের কারণে। একজন নিষ্কর্ম মানুষকে মানুষ কষ্ট করে নিয়ে আসে না, ওনার উপর ভরসা করে না। তো এই জন্য ওনার কর্মে অনেক দিন বেঁচে থাকবেন। ওনার যে কর্মময় জীবন, আসলে দেখেন, একজন মানুষ ক্লাস 6-এ যদি পিতৃহারা হয়, সেই মানুষটা যদি আজকের এই পজিশনে আসে, তাহলে তাকে আপনি কতটা সফল বলবেন? আপনার এটা আমার কাছে একটা প্রশ্ন, যে ক্লাস 6-এ একটা ছেলে যখন পিতৃহারা হয়ে যায়, তার কিন্তু মাথার উপর ছাতা থাকে না, তার কিছুই করার থাকে না। কিন্তু ওই জায়গা থেকে আমাদের আজকে আমরা যাকে সংবর্ধনা দিচ্ছি, উনি আজকে এই সফল পরিসমাপ্তি হচ্ছে ওনার কর্মজীবনে। তো সেটা একটা বড় সফলতা আমি মনে করি। এবং উনি 3টা স্টেজে সফল। মানুষের সফলতার মাপকাঠি আসলে জীবনের শেষ স্টেজে এসে 3টা জিনিসকে ধরা হয়। একটা হলো তার এডুকেশন, দ্বিতীয়টা হলো ক্যারিয়ার, তৃতীয়টা হলো তার অফস্প্রিং অর্থাৎ সন্তান সন্ততি। এই 3টা জায়গায় কেউ যদি শেষেরটাই সফল হয়, তাকে সব জায়গায় সফল হিসেবে ধরা হয়। আমার বন্ধু আছে, যমুনা ওয়েলে আছে, তার বাবা কৃষক ছিলেন, তো তার ভাই আছে একজন জুডিশিয়ারিতে আছে, আরেকজন ভাই আছে নির্বাচন কমিশনে আছে, আরেকজন বোন আছে সে বিসিএস ক্যাডার। তো তার সন্তানরা সবাই নিজের ক্ষেত্রে অনেক বেশি সফল। এই জন্য তার বাবাকে সবচেয়ে বেশি সফল ধরা হয়, ছেলে মেয়েদের চেয়েও বেশি সফল তার বাবা। আবার ছেলে মেয়েদের সন্তানরা যদি সফল হয়, তখন ওই ব্যক্তিকে বলা হবে আসলেই সে ব্যক্তি সফল। তো মানুষের 3টা স্টেজের শেষের স্টেজগুলা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আমরা যখন ধরি, শেষ থেকে ধরা শুরু করি যে শেষের স্টেজ তার ভালো, তার মানে সবগুলা ভালো। কিন্তু আমরা যদি ওনার কথা দেখি, আমাদের সন্তানরা তো ছোট ছোট,
এখনো কিছুই বলা যাবে না তারা কি করবে কি করবে না। তো ওনার সন্তানরা 2 জন সন্তান দেশ সেরা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে ওরা ভালো করবে, এবারে আমার কোনো সন্দেহ নাই। উনি কর্মজীবনে সফল, ব্যক্তি জীবনে সফল। এত ছোট বয়সে পিতৃহারা হওয়ার পরেও সঠিকভাবে নিজ দায়িত্বে পড়াশোনা করে নিজ দায়িত্বে কর্মজীবনে সফল হয়েছেন, কোনো খুঁটির জন্য নাই। এটা একটা বড় সফলতা আমি মনে করি। তো আমাদের যারা জয়েন করেছেন নতুন কর্মকর্তারা, ওনাদের বিষয়ে আমি বলতে চাই, ওনারা প্রথম দিন যে জয়েন করেছে, যে একটা চিত্র দেখেছে, সেটা আসলে ওনাদের জন্য একটা দুর্বিষহ চিত্র আমার মনে হয়। কারণ সেই অবস্থাটা আমি ফেস করে এসেছি। আমি যখন রাঙ্গামাটিতে জয়েন করেছিলাম সেদিনের কথা আমার সারা জীবন মনে থাকবে। ওনাদেরও এরকম বৃষ্টির দিনে যখন এখানে হাঁটু সমান পানি, সেটাও ওনারা নিশ্চয়ই কোনোদিন ভুলতে পারবে না। তো এই 3 দিনে আমার মনে হয় ওনাদের মানে কিছু ভালো স্মৃতি হইলেও ওনাদের ক্যামেরাবন্দি থাকবে, এটা আমি বিশ্বাস করি দৃঢ়ভাবে। এবং ওনাদের কর্মজীবনের পথ চলা এটা খুব ভালো কাজে দিবে। এবং বিসিক কুমিল্লা কার্যালয়ের অধীনে যতগুলা আমাদের দপ্তর আছে সবগুলায় ভালো কর্মপরিবেশ আছে এবং ভালোভাবে কাজ শেখার জন্য, কাজ করার জন্য একটা পরিবেশ আছে। সেই পরিবেশে ওনারা ভালো কাজ করবে, দক্ষ হবে। আর কেউ যদি ভালো করতে পারে, অন্য কোথাও যেতে পারে, সেটাতে আমি শুভকামনা জানাই। আমি সবসময় এই কথাটা বলি যে বিসিকে এই কাজ সারা জীবন করতে হবে এমনটি নয়। আপনি যদি এর চেয়ে ভালো কোনো প্রতিষ্ঠানে যেতে চান, যেতে পারেন, সুযোগ আসে, সে ব্যাপারে আমি ওয়েলকাম। আমি আমার নিজের ব্যাপারেও বলি, আমি যদি এর চেয়ে ভালো কোনো প্রতিষ্ঠানে আমার কোনো কিছু সুযোগ হয়, তা আমি এখানে বসে থাকবো না। তো কিন্তু এইখানে আপনি যতদিন থাকবেন, আপনার কর্মটা যেন আপনার মতো করে হয়। এবং নব্য জয়েনকৃত কর্মকর্তাদের আমি বলি, আপনারা দায়িত্বশীল কর্মকর্তা নবম গ্রেডে যারা জয়েন করেছেন, তাদের বিসিকের জিএম কিংবা পরিচালক হওয়ার সুযোগ রয়েছে। তো আপনারা আপনাদের সবটুকু ঢেলে দিয়ে এখানে পরিশ্রম করবেন। পরিশ্রম কোনোদিন বৃথা যায় না। আপনি যদি ঘাম ঝরান, সেই ঘাম আপনাকে ফল দিবেই। তো আমি মনে করি যে ব্যক্তি পরিশ্রম করবে, যে কোনো স্টেজে যে কোনো পরিশ্রম করবে, তার জীবনের কোনো না কোনো স্টেজে এই পরিশ্রম কাজে লাগবে। আমি নিজেই এই ফল পেয়েছি এবং আমি নিজেই এর প্রমাণ। তো আমি আশা করব আপনারা এখানে যারা আছেন, আর আমাদের যে বিদায়ী অতিথি, ওনাকে আমি শুভকামনা জানাই। এবং আমাদের যে সহকর্মীরা আছে, আমি আছি আপনাদের সাথে। আপনি যদি কোনো কারণে কারোর উপর মন খারাপ থাকে, আপনি আল্লাহর হস্তে ক্ষমা করে দিবেন। এবং ওনাদের কাছ থেকে, ওনাদের পক্ষ থেকে আমি আপনার নিকট ক্ষমা চাচ্ছি। এবং আপনার উপর আমাদের কোনো রাগ নেই, ক্ষোভ নেই। তো আমি এইটুকু বলতে পারি যে আমি এখানে জয়েন করার পরে আমি আসলে আমাদের কিন্তু অফিস প্রধান হিসেবে আমি বলতে পারি যে আমাদের কিন্তু একটা বয়সের অনেক দূরত্ব ছিল। আমি হয়তো নতুন প্রজন্মের, ওনাকে আমার আগের প্রজন্মের বলা চায়, কিন্তু আমি কখনো এই প্রজন্মের গ্যাপটাকে কখনো আমি সামনে আসতে দেই নাই। উনিও আমার সাথে খুব ভালোভাবে কাজ করতে পেরেছে, আমিও ওনার সাথে খুব কমফোর্টেবলি কাজ করেছি। এবং ওনার চিন্তা এবং ওনার কাজকর্মের সাথে আমার কাজকর্মের অনেক মিলে যেত। আগে থেকেই আমি যা চিন্তা করতাম, উনিও তাই চিন্তা করতো। সবকিছু মিলে আসলে একটা অফিস চালানোর জন্য খুব বেশি ভালো ছাত্র হইতে হবে এমনটা কিন্তু না, আবার খুব বেশি ভালো পরীক্ষার রেজাল্ট করছেন অথবা ভালো লিখেন, আপনি ভালো পড়েন, তাইলেও কিন্তু অফিস ভালো চালাবেন, বিষয়টা এমন না। ব্যাপারটি হচ্ছে ভালো ছাত্র হইলেই যে ভালো শিক্ষক হবে এরকম না। তো একজন ভালো কর্মকর্তা হওয়ার জন্য আপনার অনেক গুণ থাকা দরকার। সেই গুণগুলা যদি আপনারা আস্তে আস্তে রপ্ত করতে পারেন, ওনার মধ্যে যে গুণগুলা ছিল, সবচেয়ে বড় কথা হচ্ছে উনি সবগুলা কাজে আমি যেভাবে চাইতাম আমাকে হেল্প করতো। এবং যদি কোনো সমস্যা হয়তো আমার সাথে উনি পরামর্শ করতো যে স্যার এটা কীরকম হবে, এটা কিভাবে করতে পারি, আমি না জানলে আমি অন্য কোথাও থেকে জানার চেষ্টা করতাম। এবং প্রত্যেকের সকলের সহযোগিতায় এই কার্যালয়টা একটা ভালো কার্যালয়। এবং আমরা এবারে এপিএতে 98 মার্কস পেয়েছি, নিঃসন্দেহে ভালো। এবং আমরা ঋণ কর্মসূচি থেকে শুরু করে সবগুলো কর্মসূচিতে আমাদের সাধ্যমতো, আমার মনে হয় আমাদের সাধ্যের মধ্যে যেইটুকু সম্ভব সবগুলো আমরা করার চেষ্টা করেছি এবং ভবিষ্যতে আরো ভালো করব। তো আমরা দ্বিতীয় হয়েছি, খুবই ভালো একটি খবর। তো আমরা আশা করব ভবিষ্যতে আমরা হয়তো প্রথম হব। তো আমাদের কিছু যে দুর্বলতাগুলো আছে, আমাদের শিল্পনগরীতে অনেক পানি উঠে সমস্যা আছে, সবগুলো সমস্যা আমরা ধীরে ধীরে সমাধান করার চেষ্টা করব। আমাদের কর্মকর্তাদের নিয়ে আজকে আমরা ডিসি মহোদয়ের সাথে দেখা করেছি, উনি ভালো কিছু পরামর্শ দিয়েছেন, দিক নির্দেশনা দিয়েছেন। তো আমরা আশা করছি ভালো কিছু হবে, আমাদের ভবিষ্যৎ উজ্জ্বল। আমি এখানে যতদিন আছি আপনারা আশা করি আমাকে সর্বাত্মক সহযোগিতা করবেন। আর এইটুকু বলতে চাই যে আমাদের বিদায়ী চেয়ারম্যান স্যার ছিলেন কুমিল্লার, নেক্সট চেয়ারম্যান যিনি এখন পর্যন্ত আমাদের এখানে অর্ডার আছে, স্যারের বাড়িও কুমিল্লা 14 গ্রাম, এখন পর্যন্ত যতদূর জানি উনি আসার কথা। উনি আসলে আমাদের কুমিল্লার উপর স্পটলাইটটা থাকবে। তো আপনারা সবাই খুব কর্মতৎপর হয়ে কাজ করবেন, কারণ ফার্স্ট ইমপ্রেশন খুব জরুরি। ফার্স্ট ইমপ্রেশনে স্যার যদি এসে এখানে কোনো ধাক্কা খায়,
ভৌমিক স্যার আমাদের এখানে এসেছিলেন, খুব খুশি হয়েছেন এবং আমাদের কার্যক্রম দেখে কিছু বিষয় হয়তো আমাদের সাথে ওনার দ্বিমত হয়েছে, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই, কিন্তু আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি স্যার এখনো আমাকে ভালো জানে এবং আমাদের জিএম মহোদয়ের কাছে স্যার আমাদের কথা বলেছেন যে কুমিল্লা ভালো অফিস, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। তো আমি আশা করব আপনাদের সহযোগিতায় বিসিক জেলা কার্যালয় আস্তে আস্তে উত্তরোত্তর এগিয়ে যাবে। আর আমার ব্যক্তিগত একটা বিষয় বলি, মানে ব্যক্তিগত দুর্বলতার কথা বলি, আসলে আমি অনেক সময় হুট করে রেগে যাই, এটা আমার একটা ব্যক্তিগত গুণ। তো এটা আসলে মানে এই রাগটা আসলে 5 মিনিট থাকে, অনেক সময় বাসায় এই প্রবলেমটা হয়। তো এটা ব্যক্তিগত জীবনেও প্রতিফলিত হয়, হুট করে রেগে যায়, এটা আবার কতক্ষণ পরেই ঠান্ডা হয়ে যায়, এটা 10 মিনিট 1 ঘন্টা 2 ঘন্টার মধ্যে আবার ঠিকঠাক হয়ে যায়। তো এটা হলো মানে এটা ব্যক্তিগত গুণের একটা অংশ, দুর্বল দিকের অংশ আর কি। মানুষের স্ট্রেংথ, উইকনেস, অপরচুনিটি, থ্রেটের যে একটা বিষয় থাকে, সেই বিষয়ের একটা দুর্বল দিক আমি বলতে পারি। তো আপনারা বিষয়টাকে আসলে মানে মেনে নেওয়ার চেষ্টা করবেন। তো এটা হলো পারস্পরিক বোঝাপড়ার জায়গা, এই জায়গাটা। তো আমি আশা করছি আপনাদের সাথে আমি যতদিন আছি আমরা ভালোভাবে এগিয়ে যাব। তো আমার একটা দৃঢ় বিশ্বাস এবং আস্থা যে আমরা যতদিন কাজ করি, আমি যখনই ছিলাম কোনোদিনও পিছনের দিকে যাই নাই, সামনের দিকে এগিয়েছি। এবং আমি যতদিন ব্যাংকে চাকরি করেছি, আমার কর্মের জন্য কেউ আমার উপর রুষ্ট হয়েছে এরকম হয় নাই, বরং আমি অন্যের কাজ অনেক করেছি এবং আমার দাপ্তরিক কাজের বাইরে আমাকে অনেক কাজ অ্যাসাইন করা হতো যে আমি কাজ করতে পারবো এই বিশ্বাসে। তো আমি আশা করছি এখনো আমরা এগিয়ে যাব এবং বিসিকের যতগুলো অফিস আছে, দক্ষতা উন্নয়ন, শিল্পনগরী কুমিল্লা, 14 গ্রাম, আমাদের মৌমাছি পালন কর্মসূচি, সবগুলা দপ্তর ভালোভাবে অ্যাক্টিভ হবে। এবং আমাদের নতুন যে চেয়ারম্যান মহোদয় আসবেন, ওনার যে প্রত্যাশা থাকবে কুমিল্লার উপর, স্পটলাইটটা কুমিল্লার উপর থাকবে, উনি নিশ্চয়ই বেশ কয়েকবার ভিজিট দিবেন। এমনও ধরা হতে পারে যে প্রতি মাসেই স্যার ভিজিটে আসতেছেন। তো এই বিষয়টা মাথায় রেখে আমাদের যে কর্মকর্তা কর্মচারীরা আছেন, আমি আপনাদের সকলের নিকট আকুল আহ্বান রাখবো যে এই বিষয়টি মাথায় রেখে আপনারা আগের চেয়ে অনেক বেশি গতিতে কর্মতৎপর হবেন এবং এই কার্যালয়ের অধীনে যতগুলো অফিস আছে সবগুলোকে সফল করার দায়িত্বটা আপনাদের সবাই। আমার একা দ্বারা এই কাজটি করা সম্ভব না। আসলে এইখানে আপনি চিন্তা করেন, যদি আমাদের একজন যিনি পরিচ্ছন্ন কর্মী, চেয়ারম্যান স্যার আসলো ওই দিন, উনি পরিচ্ছন্ন কর্মী নাই, তখন কি অবস্থা হবে? সেদিন আমি যতই ভালো পারফর্ম করি কিন্তু আমি সফল হইতে পারবো না। এই জন্য এখানে যারা ডিসপাস রাইটার আছে কিংবা আমাদের পরিচ্ছন্ন কর্মী আছে, 20 গ্রেডে কাজ করে, প্রত্যেকের ভূমিকাটা খুবই গুরুত্বপূর্ণ একটা অফিস সফলভাবে পরিচালনা করার জন্য। এখানে শুধু একজন অফিস প্রধান বসে থাকলে ওনার দিক নির্দেশনা যদি সঠিকভাবে বাস্তবায়ন না হয়, তাহলে ওনার কিছু করার থাকে না। এবং আমি আশা করি, আমি এটা বিশ্বাস করি যে আমাদের প্রত্যেকটা মানুষ যারা আছেন সবাই কর্মতৎপর। তারপরেও বলা যায় যে আসলে প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা আঙ্গুল কিন্তু সমান না, সবাই ফিডব্যাক দেওয়ার মতো এবিলিটি কিন্তু সমান না। একজন হয়তো লিখে ভালো, একজন হয়তো বলে ভালো, একজন হয়তো মানে কোনো একটা কম্পিউটারের কাজ ভালো জানে। তো আমি আশা করব প্রত্যেকের যে স্ট্রং দিকগুলো আছে সেইগুলোকে সবাই মিলে কাজে লাগালে একটা ভালো একটা আউটপুট আমরা আশা করি, সেই আউটপুট হবে, এই প্রত্যাশা রেখে। আর আমাদের যে বিদায়ী অতিথি আছেন, ওনার প্রতি আমরা শুভকামনা করি, ওনার অবসর জীবন সুন্দর হোক, ওনার বাচ্চারা সফল হোক, সমাজে মাথা উঁচু করে দাঁড়াক, উনি সুস্থ থাকুক, উনি দীর্ঘ জীবন লাভ করুক। এবং দিন শেষে আমাদের প্রত্যাশা, আমাদের এই কার্যালয়ে আমরা যতদিন আমরা আছি এবং আমরা প্রত্যাশা করব, ওনাকে আমরা বিদায় দিচ্ছি না। প্রয়োজনে অপ্রয়োজনে মানিক বন্দ্যোপাধ্যায় পদ্মা নদীর মাঝিতে লিখেছিলেন এমন একটি লাইন, এরকম দাবি আছে, প্রত্যাশা আছে, সুখ দুঃখের ভাগাভাগি আছে। তো ওনার কাছে আমাদের দাবি, প্রত্যাশা, সুখ দুঃখের ভাগাভাগি সবই রয়ে গেছে। আমরা ওনাকে বিদায় দিচ্ছি না। আজকের এটা হচ্ছে একটা তার এই সফল কর্মজীবনের পরিসমাপ্তি উপলক্ষে একটা সংবর্ধনা। তো আমরা পরিশেষে ওনার সুস্বাস্থ্য, ওনার পরিবারের মঙ্গল কামনা করে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, বাংলাদেশ।